পেটের টানে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে রাজধানীর পিচ ঢালা পথ হোক কিংবা রাজ্যের গ্রাম পাহাড়ের প্রত্যন্ত এলাকার অলিগলিতে হোক, অটো চালকদের ঘাম ঝরানো জীবন সংগ্রাম এক কঠিন বাস্তব, যেখানে প্রতিটি মুহূর্ত লড়াই, টিকে থাকার ইদুরতর। কিন্তু পেটের তাগিদে কি যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার, স্বেচ্ছাচারিতা এবং হেনস্থার লাইসেন্স হতে পারে? এই লাগাম ছাড়া নৈরাজ্যের শেষ কোথায়? বটতলা কিংবা মোটর স্ট্যান্ডের পুরনো সেই রিজার্ভ নামক হয়রানির সংস্কৃতি আজ আপডেট হয়ে এয়ারপোর্ট ও রেল স্টেশনে আরো উগ্র রূপ নিয়েছে। নিজের কষ্টার্জিত টাকায় যাতায়াত করে সাধারণ যাত্রীরা কেন অটো চালকদের কাছে অসহায় হয়ে দুর্ব্যবহারের শিকার হবে? এই প্রশ্ন অনেকেই করেন। কিন্তু আইনি প্রশাসন, শ্রমিক সংগঠনগুলো কি তবে প্রতিদিনের এই মানসিক নির্যাতন এবং ধৃষ্টতার কাছে পুরোপুরি পঙ্গু? এক শ্রেণীর চালকদের এই অধ্যত্ব আর বেপরোয়া নৈরাজ্য কি তবে এভাবেই চলতে থাকবে, নাকি এর কোনো বিহিত আছে? সম্ভব কি কোনো বিহিত করা? যাত্রীদের নিরাপদ গন্তব্যে পৌঁছে দেওয়ার পবিত্র দায়িত্ব ভুলে মানুষকে হেনস্থা করাই কি তবে এদের একমাত্র পেশাদারিত্ব হয়ে দাঁড়িয়েছে? আর কেনই বা অটো শ্রমিকরা এ ধরনের কাজ করছেন? একাংশের অটো শ্রমিকরা প্রতিনিয়ত যাত্রীদের সঙ্গে এ ধরনের বাকবিতণ্ডায় বা ঝামেলায় জড়িয়ে পড়ছেন। এটা তো ওনাদের ব্যবসা, এটা তো ওনাদের পেশা। কেন হচ্ছে এমন? কি সমস্যা? চলুন জানা যাক। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। একাংশ অটো চালকদের বেপরোয়া ও অধ্যত্বপূর্ণ আচরণ এবং আর কত হেনস্থা হবে যাত্রী সাধারণ, তা নিয়ে একটি টক শোতে আজ আমার সাথে রয়েছেন বিশিষ্ট শ্রমিক নেতা বিপ্লব কর এবং অটো শ্রমিক বাবুল মিয়া। আপনাদের দুজনকেই স্বাগত আজকের অনুষ্ঠানে। বাবুলবাবু, প্রতিদিন নিজেদের কষ্টার্জিত টাকায় যাতায়াত করা সাধারণ মানুষই যখন আপনাদের আয়ের একমাত্র উৎস, কারণ সাধারণ মানুষ যদি আপনাদের অটোতে না ওঠে তাহলে কিন্তু আপনাদের একজন একজন করে প্যাসেঞ্জার কমবে এবং একটা সময় সেটা শূন্যতে গিয়ে দাঁড়াবে। তবে তাদের সঙ্গে দিনের পর দিন এমন অপমানজনক আচরণ কেন করা হয়? রাজ্যের কোথাও না কোথাও যাত্রীদের সাথে একাংশ অটো চালক প্রতিনিয়ত দুর্ব্যবহার করে চলেছেন। এটা কেন হচ্ছে? বিষয়টা যেহেতু আমরা এখানে বুঝছি বা সারা রাজ্যের মানুষ বা সবাই দেখতেছেন, বিষয়টা হচ্ছে দেখেন, সবাই তো আসলে সময় না, মানে সমান না। আমি দেখছি কিছুদিন আগে একটা নিউজ ছিল ওই এয়ারপোর্টের মধ্যে একটা অটো উবের আছিল। তো উবের অটোটারে তারা ওই এয়ারপোর্টের ভিতরে যে অটোগুলি আছিল এই অটোটি উবের অটোটারে আটকাইছে। কি বা প্রায় সময় আমি এমন নিউজ টিউজ দেখি অটোর কিছু সংখ্যক শ্রমিকের একটা দুর্ব্যবহার। আসলে এটা যে কথাটা কইছি এটা আমি অস্বীকার কোনোদিনও করতে পারতাম না। ঘটনা হয়েছে ওই অটোটার চাবি পর্যন্ত ছিনিয়ে নিয়েছে। তো এটা তো আসলে আমি একদম এটা আমি নিন্দা জানাইতেছি অটো শ্রমিক যারাই করছেন কিন্তু এই কাজটা বা এইরকম ঘটনা আমি মিডিয়ার মাধ্যমে বা টিভির মাধ্যমে, মোবাইলের মাধ্যমে যাওই দেখতেছি। কিছু সংখ্যক, আসলে সবাই তো আর এইরকম না, কিছু সংখ্যক আছে 100% 2 জন 5 জন ওইরকম হয়ে যায়। তো এটাই অটো শ্রমিক, এটা এই যে প্যাসেঞ্জারের, আমরা তো আসলে নির্ভরশীল কার উপর? প্যাসেঞ্জারের উপর। প্যাসেঞ্জারের সঙ্গে যদি আমরা ভালো ব্যবহার করি তাইলেই তো আমরা উপার্জন, তাইলেই আমরা অর্থদিক দিয়ে আর্থিক অবস্থাটা ভালো হবে বা আর্থিকভাবে চলতে পারবো। আমরা যদি প্যাসেঞ্জারের লোক দুর্ব্যবহার করি তাহলে তো এটা একদম ঠিক দেখা যায় না। তো এরকম আমার একটা বার্তা থাকবো সব অটো শ্রমিকেরই, সবাই অন্তত আমরা জিডার উপর নির্ভরশীল, যারে দিয়ে আমরা নির্ভরশীল, যারে দিয়ে সংসার চালাইতেছি, যারে দিয়ে আমার পরিবার, আমার সব চলতেছে, আমরা তারারে অন্তত একদম ভগবান রূপে তারারে যাতে আমরা ভালো বা সুনজরে ব্যবহার ভালো তারার লোকে যাতে করি, এটা একটা বার্তা থাকবো। আর এরকম অটো শ্রমিক এরকম যারা করে, তাদের বিভিন্ন সংগঠন আছে, ওরই একটি সংগঠন যারা আছে তারা একটা দৃষ্টি দেখ এই ব্যাপারটি নিয়ে, বা তারা একটু আলোচনা করুক এই ব্যাপারটা নিয়ে। আমি আসবো আপনার কাছে, আসবো। বিপ্লববাবু, এই যে চালকদের রুটি রুজির সুরক্ষার পাশাপাশি সাধারণ যাত্রীদের অধিকার ও নিরাপত্তার জবাবদিহিতা নিশ্চিত করার মূল দায়িত্ব কি তবে আপনাদের সংগঠনের নয়? আপনারা কি এটাকে এড়িয়ে যেতে পারেন? শ্রমিক সংগঠনের এই যে
অপরাধমূলক নিষ্ক্রিয়তাই কি তবে চালকদের, একাংশ চালকদের মানে অপরাধের মুকুট পরিয়ে দিচ্ছে, মানে তারা যা খুশি করছে, তাদের উদ্যত দিন দিন বাড়ছে? নমস্কার। প্রথমেই ভ্যানগার্ডের সকল শ্রোতাদের এবং ভ্যানগার্ডের চ্যানেলের সকল সদস্যদের আমার আন্তরিক প্রীতির শুভেচ্ছা। প্রথমত হচ্ছে, আপনি যে বিষয়টা বলছেন, বিষয়টা ঠিক সেরকম নয়। কোনো সংগঠনই চায় না তার সংগঠনের কোনো শ্রমিক কারোর সাথে কোনো দুর্ব্যবহার করুক বা কোনো রকম বিমাতৃসুলভ আচরণ করুক। বিষয়টা হচ্ছে আরো বিশেষ করে এয়ারপোর্টের জায়গার মতো ইম্পর্টেন্ট, যেখানে বিভিন্ন রাজ্যের প্রান্ত থেকে নতুন নতুন মানুষ আসে। আমরা যেহেতু রাজ্যটাকে ট্যুরিজম হিসেবে আমরা মনে করি, আমাদের রাজ্যটাকে ডেভেলপমেন্ট করার চেষ্টা করছে আমাদের রাষ্ট্রবাদী সরকার। পাশাপাশি আমরাও সেটা উপভোগ সবাই পাচ্ছি যে যত মানুষ আসবে আমাদের রাজ্যের শ্রমিকদেরই ইনকাম সোর্স বাড়বে, এটা ভালো পরিস্থিতি হবে রাজ্যের। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে কোনো, যেটা বাবু বলেছে যে 100 জনের মধ্যে 2 জন 3 জন ব্যতিক্রম থাকে, ওই ব্যতিক্রমটাই আমাদের সবাইকে বদনাম করে দেয়। আমি মনে করি এই ঘটনাগুলো সত্যি লজ্জানীয়। তবে বর্তমান আমি কিছু কিছু জায়গায়, সব ক্ষেত্রে যে অটো শ্রমিকের দোষ সেটাও আমি মানতে রাজি নই। যেমন ওদিনকের বিষয়টা, এয়ারপোর্টের বিষয়টা দেখুন। এয়ারপোর্টে মানুষ যখন আসে বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গা থেকে, আমি মনে করি এটা আমাদের প্রথম রাজ্যের একটা আচার ব্যবহারের জায়গা। এখানে যদি একটা বাইরের লোক আসে, তাকে যদি আমরা সমাদর, ভালো ব্যবহার, আমাদের রাজ্যের একটা সুসম্মান বা তাদেরকে সংবর্ধনা বা তাদেরকে একটা ভালো ব্যবহার যদি আমরা দিতে পারি, তারা কিন্তু এই মেসেজটা নিয়ে নিজের জায়গায় গিয়ে সেটা কিন্তু আমাদের রাজ্যের প্রশংসা করবে। এবং আমরা সংগঠন থেকে বরাবরই সব জায়গায় আমরা শ্রমিকদের মধ্যে এই জিনিসটা দেওয়ার চেষ্টা করি, বোঝাবার চেষ্টা করি যে তোমার ব্যবহার, তোমার পরিচয়, এগুলো আমরা বলি না যে তা না প্রত্যেকটা মিটিং বলুন, আলোচনা। এখানে এই যে এয়ারপোর্টের, আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করলাম বিপ্লব বাবু, আপনি বলছেন এবং শ্রমিকদের কল্যাণে আপনারা কাজ করেন এবং বিভিন্ন সংগঠন আপনারা যারা আছেন শ্রমিকদের স্বার্থে কাজ করেন, সেটা আমরা অবশ্যই জানি এবং সেটা আমরা মানি, আমরা স্বীকার করছি। কিন্তু এয়ারপোর্টের কাহিনীটা সেদিনে শুধু একমাত্র সেই 2 জন অটো চালক যারা সেই উবের চালকের গাড়ি থামিয়ে ইগনিশন চাবি নিয়ে যায় বা যাত্রীর সঙ্গে বাজে ব্যবহার করেন, শুধু সেটাতে সীমাবদ্ধ নয়, কিন্তু তার আগেও এই ধরনের ঘটনা প্রচুর ঘটেছে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি বলছেন সংগঠনের তরফ থেকে আপনারা বোঝান, কিন্তু এয়ারপোর্টে ধরুন, আমি ধরে নিলাম আগরতলার যারা যাত্রী আছেন, যারা কোনো কারণে বাইরে গেছিলেন বা বহিরাজ্যে গেছিলেন, ফিরে এসেছেন, ওনারা জানেন যে এখানে অটোই শুধু চলে, আর কিছুই চলে না, আমাকে এয়ারপোর্টে অটো নিতে হবে। কিন্তু একজন প্যাসেঞ্জার যখন বাইরে থেকে আসেন বা অন্য কোনো রাজ্যের প্যাসেঞ্জার হোক বা ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জার হোক, ওনারা কি করে জানবেন? ওনারা তো জানেন যে গোটা ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে একটা অ্যাপের মাধ্যমে আমি এক্ষুনি একটা অটো হোক বা গাড়ি হোক আমি বুক করতে পারি। তাহলে সেই অটো গাড়ি বুক করার পর তার যদি এই ধরনের পরিস্থিতি হয়, তাহলে সেটা মানে এই যে এয়ারপোর্টে হোক বা এমন পরিস্থিতি অনেকটা রেলওয়ে স্টেশনে আমরা শুনি, আমাদের কাছে অভিযোগ আসে, এই পরিস্থিতিগুলোকে সামাল দেওয়ার জন্য আপনারা সংগঠন কি শুধু বোঝানোর উপরেই শুধু মানে সীমাবদ্ধ? মানে শুধু অটো চালকদের আপনারা বুঝিয়েছেন, মানে বলেছেন এরকম করো না, আর তারপর তারা দিনের পর দিন একই জিনিস করে চলেছে? অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে, প্রশাসনিক স্তর দিয়ে আমি যদি শুধু প্রশাসনের দোষ দিই সেটা হবে না। বিষয়টা হচ্ছে ভাবতে হবে, বুঝতে হবে। প্রথমত হচ্ছে এয়ারপোর্টের যারা আজকে এয়ারপোর্টের ভেতরে যারা এই সার্ভিসটা দিচ্ছে, বিভিন্ন লোকদেরকে যারা প্রিপেড অটোর মাধ্যমে সার্ভিসটা দিচ্ছে, তারা আগে একটা সংগঠনের আওতায় ছিল। আচ্ছা, যখন থেকে সরকারের ওরা বিশেষ করে সরকারের নথিভুক্ত, অর্থাৎ সরকারের মাধ্যমে যারা তাদের নাম লিস্ট করে যখন তারা প্রিপেড অটোর মাধ্যমে চলে গেছে, তারা কোনো সংগঠনের সাথে যুক্ত নেই। ওখানে যারা আছে তারাই সেইটাকে পরিচালনা করছে। আচ্ছা, যার ফলে এখানে কদিন পর পর এই ঘটনাগুলো ঘটছে। এরকম নয় যে আজ থেকে মাস 4 আগেও আরেকটা ঘটনা ঘটেছিল। মানে তারা নিজস্ব সংগঠন করে নিচ্ছে, তাহলে তারা কোনো জবাবদিহিতার ঊর্ধ্বে উঠে গেছে, তারা নিজেরা ভেতরেই আছে। এখন আচ্ছা। বিষয় হচ্ছে এই বিষয় নিয়ে আমাদের রাজ্যের মাননীয় পরিবহন মন্ত্রী উনিও কড়া বার্তা দিয়েছেন এবং উনারা আমাদের টাচে নেই যে উনাদেরকে বোঝাবো বা তাদেরকে নিয়ে ডেকে এনে তাদেরকে কাউন্সিলিং করাবো, সেই জায়গাটা আমাদের নেই। যার ফলে এখানে রাজ্যবাসীর কাছে তো অন্য মেসেজ যাচ্ছে বিপ্লব বাবু। আপনি বলছেন মন্ত্রী মহোদয় কড়া বার্তা দিয়েছেন, আপনি বলছেন আপনারা চেষ্টা করেছেন বা এখন বলছেন যে আপনাদের সংগঠনের আওতায় ওনারা নেই। তাহলে এয়ারপোর্ট হোক বা রেলওয়ে স্টেশন হোক, আমি বিভিন্ন বাকি যে সিন্ডিকেটগুলো আমি সেগুলোতে পরে আসছি, যেহেতু এই মুহূর্তে এয়ারপোর্টের বিষয়টা গোটা রাজ্যবাসী এবং ভারতের বিভিন্ন প্রান্তে বিষয়টা আলোচিত হয়ে গেছে, সামাজিক মাধ্যমে এবং গণমাধ্যমে এটা চর্চিত।
এবং এখন তাহলে আপনারা বলছেন যে মন্ত্রী মহোদয় যেটা বলেছেন সেটাকেও তারা উপেক্ষা করছেন, তারা দেখুন, এতটাই তাহলে মানে আইনের ঊর্ধ্বে উঠে গেল তারা? দেখুন, আমি সব শ্রমিকদেরকে দোষ দেব না, এখানে যারা ঘটনাটা ঘটেছে আইনি জটিলতা এসছে, তাদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে আইনগত ঠিক যে শাস্তি দেওয়া বা যে প্রক্রিয়া আছে সেটা চলছে। কোনোদিন কোনো সংগঠন বলুন বা কোনো প্রশাসন বলুন, কেউ বলুন, কেউ কাউকে শিখিয়ে দেয় না তুমি মানুষের সাথে দুর্ব্যবহার করো। এখন ব্যাপার হচ্ছে, একদম তো বারবার আপনাকে একটা কথাই বললাম, বাবুল বাবু এই কথাটাও বলেছে, আমিও বলছি এই কথাটা, যে 100 জনের মধ্যে 1-2 জন ব্যতিক্রম আছে যাদের জন্য আজকে সবার এই অসম্মান হতে হয়। ঠিক। আপনি অবশ্যই বিপ্লববাবু আপনি বলছেন এবং বাবুলবাবু বলেছে 100 জনের মধ্যে 1-2 জন বা একাংশ, আমরাও বলছি একাংশ, আমরা সবাইকে অবশ্যই কাঠগড়ায় দাঁড় করাচ্ছি না। সাধারণ মানুষের হয়ে শুধু এয়ারপোর্টের মতো ঘটনা বা একটা দুটো ঘটনা এভাবে ধরলে তখন তো 100 জনের মধ্যে 1-2 জনই হয়, কিন্তু প্রতিনিয়ত নিত্যযাত্রীরা যে ভোগান্তির শিকার হয়, বাবুলবাবু আপনার কাছে অবশ্যই আমি একটা দুটো করে জানতে চাইবো যে এই সমস্যাগুলো কেন হয়, যেগুলো অভিযোগ আমরা পাই, আর আপনাদের কাছে অবশ্যই একটা সঠিক উত্তরের আশা করব। এবং শুধু উত্তর নয়, এই স্টুডিওতে বসে উত্তর দিয়ে যাবেন ব্যাপারটা এমন নয়, ব্যাপারটা আপনারা গ্রাউন্ড লেভেলে গিয়েও যে আপনাদের সাধ্যের মধ্যে কতটুকু আপনারা সেটা মিটমাট করতে পারেন সেটাও আপনারা দেখবেন। যে সাধারণ মানুষ প্রতিদিন নিজেদের মানে কষ্টার্জিত পয়সা খরচ করে আপনাদের অটোতে চড়েন, তাদের মানে বা আপনাদের রুটি রোজগার সংস্থার করে দেন, তাদের সঙ্গে এমন রূঢ় বা আক্রমণাত্মক আচরণ করে তো সেই তিল তিল করে মানে যাত্রীরাই কিন্তু মানে একটা হেনস্থার শিকার হচ্ছেন এবং তারা অটোতে উঠতে চাইছেন না। অনেকেই বলেন দেখুন উগ্র মানে একটা ব্যবহার করা হয়, বিশেষ করে খুচরো নিয়ে হয়, এটা আপনারা অস্বীকার করেন কিনা? খুচরো টাকা দিন, টাকাটা ছেঁড়া, এই টাকাটা চলবে না, এই ধরনের ইস্যুগুলো বিভিন্ন অটোচালক, রুটের অটোচালকরা করে থাকে। এখন দেখুন ব্যবসা আপনার, যারা ব্যবসা করে তারা সব রকম সুযোগ সুবিধা কাস্টমারের জন্য রেডি রাখে। আপনি যখন জানেন যে আপনার প্রতিনিয়ত খুচরোর প্রয়োজন হবে, এই খুচরোটা জোগাড় করে রাখা সিংহভাগ দায়িত্ব আপনাদের কিনা, আপনারা সেটা মানেন কিনা, নাকি মানে সামান্য কথাতেই তর্ক বা মেজাজ হারানোটাই আপনাদের মানে এখন একটা রুটিন হয়ে দাঁড়িয়েছে? খুচরার যে ব্যাপারটা এটা নিয়েও হয়, এটা নিয়েও এরকম হয় না। কিছুদিন আগে রাধানগরও এরকম ঘটনা, যেটা মিডিয়ার মধ্যে দেখি আমরা, ওইটি আমরা, আর অনেকগুলো বিষয় আছে যেটি আমরা ওই মানে আমরা জানিনি না, আমরা কি কেউই জানে না, সারা রাজ্যের মানুষও জানে না, যেটি মিডিয়ার মধ্যে আয়ে বা কেউ মোবাইলে ইয়ে করতেছে এটি আমরা জানতেছি। আসলে খুচরার ব্যাপারটা যারা শ্রমিক মানে অটো শ্রমিক আছে আমার ইয়াতে আর কি, আমার দৃষ্টি ধারণাতে যা ইয়ে করতেছে তারা রাখা দরকার। হ্যাঁ, যেহেতু আমরা ওই খুচরো লাগে, প্রত্যেকটা টিপের মধ্যে খুচরো লাগে, হ্যাঁ, এটি আমরা মানে মানে সবাই মিলতে হইব, প্যাসেঞ্জারও এই আনা যে সারাদিন আপনি খুচরা রাখলেন, সারাদিন প্যাসেঞ্জারও কিছু দিল, অটো শ্রমিকরাও কিছু দিল, এইভাবে দিয়া মিলের মধ্যেই চলতে লাগবে আর কি। মিলের মধ্যে ছিল একটা সময়, একটা কালচার ছিল আমাদের রাজ্যে, আজ থেকে 8-10 বছর আগে ওই কালচারটা ছিল। সন্ধ্যার পরই বলা হতো অটো যাবে না, অটো যাবে না কোনো রুটে, সেটা বটতলা হোক, আরএমএস হোক, এখন সেটা জিবির দিকে যাওয়া হোক কিংবা টিএমসির দিকে যাওয়া হোক বা যে কোনো রুটে যাওয়া হোক, সন্ধ্যার পর নামলে রিজার্ভ যেতে হবে। আপনি অটো স্ট্যান্ডে যাবেন, গিয়ে দেখবেন একটা দুটো অটো দাঁড়িয়ে আছে, সন্ধ্যে 7টা বাজলে বা 8টা বাজলে একদম তো হয়েই গেল, তখন মানে যে রুটে হয়তো 5 টাকা 10 টাকা ভাড়া ছিল তৎকালীন সময়, সেটা 100-200 টাকার নিচে রিজার্ভ যাওয়া হতো। এখন দেখুন সেই দম্ভটা অনেকটাই ভেঙে গেছে, কারণ এখন মানুষ অ্যাপে বুক করে যেখান থেকে তার বাড়ির সামনে থেকে উঠে তার কর্মস্থলে চলে যায়, কর্মস্থল থেকে আবার বাড়ির সামনে চলে আসে বা যে জায়গায় যেতে চায় গন্তব্যস্থলে। এখন সেটা ভেঙেছে, সেটা এখন আর বলার অবকাশ নেই। এখন অন্যরকম সমস্যা শুরু হয়েছে। এখন আমরা অনেকেই অভিযোগ করেন যে আপনারা বটতলা থেকে প্যাসেঞ্জার ওঠান অফিস টাইমে, রাধানগর নিয়ে ড্রপ করে দেন, বলেন বটতলা থেকে রাধানগর, অথচ গাড়িটাতে লেখা থাকে জিবি বটতলা বা জিবি নাগেরচলা। এবার রাধানগর থেকে আবার প্যাসেঞ্জার তুলে আপনারা জিবিতে যান। এই সমস্যাগুলো কেন করেন আপনারা? এটা কি একটু বাড়তি মানে মানে আয়ের জন্য আপনারা যাত্রীদের হেনস্থা করছেন না, সেই যাত্রীদের যাদের উপর আপনারা নির্ভরশীল? না 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 না, এটা বিষয় না। বিষয়টা হচ্ছে সচেতন সবাই হইতে হইব। একটা অটো শ্রমিক যেমন সচেতন, একটা প্যাসেঞ্জারও তো এরকম সচেতন হইতে হইব। আমার অটোর লেখা আছে জিবির টিকা নাগরজোলা পর্যন্ত, আমি কইলাম যে প্যাসেঞ্জার হইয়া প্যাসেঞ্জার কইলো যে আমি নাগরজোলা যাবো, ওই অটোটা যদি রাধানগর পর্যন্ত যা, তাহলে তো ওই অটোটা, এটা নিশ্চয়ই ওই অটোটার ভুল হইতেছে। প্যাসেঞ্জার যাবে কোথায়? প্যাসেঞ্জার নিত্য প্যাসেঞ্জার ওরা কাজে যাবে, কর্মস্থলে যাবে, স্কুল কলেজে যাবে, না কমপ্লেন করতে বসবে? আর কমপ্লেনে বা কার কাছে করবে আপনি বলুন? তাহলে সেটার জন্য কি পুলিশ থানায় যাবে?
যে আমাকে নাগরজোলা থেকে উঠিয়ে রাধানগর এসে বলেছে যে আর যাব না, বা জিবির গাড়িগুলো যেগুলো নাগরজোলা থেকে জিবি যাওয়ার কথা, রুটটা জিবির, সেটা রাধানগরে বলছে রাধানগর অব্দি যাব, আর যাব না। না, এরকম যারা করে এটা তারার ভুল, এটা তারার একদম নিশ্চিত ভুল। এটা আমারও একটা বার্তা থাকবো, যে প্যাসেঞ্জার ওই রকম দেখে তারা সঙ্গে সঙ্গে এখন সোশ্যাল মিডিয়ার যুগ, মোবাইল প্রত্যেকের পকেটে থাকে, একটা ভিডিও বা একটা যে কোনো ফুটেজ নিয়ে যে কোনো একটা থানা বা যে কারোর কাছে প্রমাণ একটা রাখো, এটা ঠিক না। আগরতলা শহরের যানজট এই মুহূর্তে একটা বিরাট বড় ইস্যু। রাস্তা খোঁড়াখুড়ি, রাস্তাঘাট ভাঙা, কভার ড্রেনের জন্য মানুষের জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে, নগরবাসীর জীবন অতিষ্ঠ, এটার বলার অপেক্ষা রাখে। তার মধ্যে আপনাদের এই অটো শ্রমিকদের দৌরাত্ম্য একটা বিরাট বড় ভূমিকা এই মুহূর্তে রাখছে। আমরা আজকে কিছুদিন আগে আমরা শুনেছিলাম যে আগরতলা শহরে গোলাপি রঙের অটো, আমরা শুনলাম প্রশাসন বাকিগুলো শুধু কোনো ইমার্জেন্সি কাজে হয়তো ঢুকতে পারবে, আবার বেরিয়ে যাবে। বর্তমানে মানে দেখুন, প্রথমত হচ্ছে আপনি যেটা বলছেন শহরের ঝঞ্ঝাট, অটোর ব্যাপার বলে অনেকটা পেছন থেকে আমার আসতে হবে। প্রথমত বিষয় হচ্ছে আপনার একটা জিনিস বুঝতে হবে, যেখানে আমাদের শ্রমিকরা একটার পর একটা নানাভাবে বিভ্রান্ত হচ্ছে। দপ্তর থেকে একবার জানানো হয়েছে তাদেরকে মিটার লাগিয়ে দাও, মিটার লাগাবার জন্য। শ্রমিকরা অনেক কষ্ট করে 4,000 5,000 টাকা খরচা করে ওনারা শ্রমিকরা তারা মিটার লাগিয়েছে, কিন্তু সেই মিটারটা দেখা গেল পরবর্তী সময় কার্যকর হলো না। পরবর্তী সময় যখন এটা সমস্যার সমাধান হয়নি, পরবর্তী সময়ে শহরের এমসি এলাকায় যে অটোগুলো আছে বিশেষ করে, সেই অটোগুলো কালারিং এর জন্য পিঙ্ক কালার করা হলো, কিন্তু দেখা যাচ্ছে এখন বিভিন্ন বাইরের গাড়িগুলো পিঙ্ক কালার করে ভেতরে ঢুকছে। এটার কারণ হচ্ছে শহরের ঝঞ্ঝাটের কারণ হচ্ছে কতগুলো পুরনো মানে বিষয় আছে, শ্রমিকদের অনেকগুলো সমস্যার কারণ আছে। সেই কারণগুলো হলো, যেখানে যে পারমিট যতটা দেওয়া প্রয়োজন শহরতলিতে অর্থাৎ এমসির বাইরে, তার থেকে অধিক বেশি পারমিট ওনারা পাচ্ছেন। এবার ধরে নিন আমতলী থেকে খয়ারপুর এই রোডে যদি আপনি 100 থেকে 150 আপনার অটো থাকে, এখানে সাফিসিয়েন্ট যে প্যাসেঞ্জার প্রত্যেকদিন যাওয়া আসা করে, সেখানে 100 থেকে 150 অটো দিলে সাফিসিয়েন্ট। সেই জায়গায় এখানে প্রায় 3,000-এর উপরে অটো আছে। একটা অটো শ্রমিক সে পারমিট নিয়ে সে বাঁচার তাগিদে, বেকারত্বের জ্বালা থেকে বাঁচার জন্য একটা অটো কিনে হয়তো ব্যাংক লোন থেকে বা বন্ধন নিয়ে বা কোনো কিছু একটা মর্গেজ দিয়ে হয়তো লোন নিয়ে সে কিনছে। কেনার পর তার প্রতি মাসটা হতে না হতে তার কিন্তু ব্যাংকের থেকে চাপ চলে আসছে তাকে টাকাটা ইএমআই দেওয়ার জন্য। এবার ইএমআই প্রেসারের জন্য এমনকি ইএমআই এর লোক বাড়িতেও চলে যাচ্ছে, এরকম ভাবে প্রেসার। দ্বিতীয়ত যে জায়গায় সে পারমিট পেয়েছে সেই রোডে সারাদিনে একটা টিপ দিতে পারবে কিনা সন্দেহ আছে। তখন যখন সে ইএমআই চাপ, পরিবারের চাপ, সার্বিক যখন চাপ খাচ্ছে বাঁচার তাগিদে, সে তখন শহরমুখী হচ্ছে। এই শহরমুখী হওয়ার কারণে সে বিভিন্ন ট্রাফিকের মাধ্যমে ফাইন তার হয়ে যাচ্ছে। এক একটা অটোর মধ্যে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি শর্ট পারমিটের 40,000, 30,000, 80,000 এরকমও ফাইন আছে। তাছাড়া পারমিট ল্যাপস, ফিটনেস ল্যাপস তো আছেই। তো আমরা বারবার সরকারের কাছে গেছি, প্রশাসনের কাছে, এবং সেই দাবিটা রেখেছি যে এক একটা অটো শ্রমিকদের যে পরিমাণ ফাইন হয়ে আছে তার অটোর দামের থেকে ফাইন বেশি হয়ে আছে, এরকমও আছে। সেই জায়গায় আমরা সরকারের কাছে, রাষ্ট্রবাদী সরকারের কাছে আবেদন রেখেছি যে এককালীন একটা টাকা রেখে দিয়ে বাকি টাকাগুলো মুকুব করে নতুন করে একটা সিস্টেমে চালু করুন, যাতে শ্রমিকরাও বেঁচে যায়, সরকারের ঘরেও যেন টাকাটা চলে আসে, যে টাকাটা পাচ্ছে না সরকারের কাছে টাকাটা চলে আসে, এবং সেখান থেকে একটা করা সিস্টেমে চালু করা হোক। এতে কি হবে, বর্তমান যে শ্রমিকের যে পরিস্থিতি অবস্থান সেটা থেকে খানিকটা হলো তারা রিলিফ পাবে। আর এটা গেল এই বিষয়। আরেকটা বিষয় যে অটো শ্রমিকের ব্যবহার ঠিক আছে, এক দুজনের ব্যবহার, আপনাকে পাশাপাশি আরেকটা জিনিস জানিয়ে দিই, অনেকেই আছেন অটোর মধ্যে খুব দামি দামি সামগ্রী ফেলে যায়, সেটা ল্যাপটপ হোক, দামি মোবাইল হোক, সে ক্যাশের টাকা ব্যাগ হোক, এরকম প্রচুর নজিরবিহীন আছে। আমরা বলতে পারি শ্রমিকরা ফিরিয়ে যায়, তারা কিন্তু সেটা সেই অংশের অটো শ্রমিকরাও আছে, একটা বিশাল সংখ্যক, সেটা আমি বলবো। তো সেই অংশেরও মানসিকতা আছে। ঠিক, অবশ্যই।
কিন্তু ওই যে বললাম যে আমাদের সমাজ ব্যবস্থায় এমন যে ভালো যেটা আমরা দেখি সেটা আমরা অবশ্যই মনে করি বা আমরা বলি, আমাদের মতো সংবাদ মাধ্যম সেটাকে তুলে ধরে অবশ্যই যখন এই ধরনের ঘটনা আসে। কিন্তু যেই সমস্যাটা আজ থেকে বছর বছর ধরে যুগ যুগ ধরে চলে আসছে, সেই সমস্যাগুলো কেন সমাধান এখনো হতে পারলো না বিপ্লববাবু, সেটাই কিন্তু আমার মূল প্রশ্ন, আপনার কাছে মূল প্রশ্ন। অটো শ্রমিক যিনি বাবুলবাবু আছেন, বাবুলবাবু তো অবশ্যই প্রত্যেক দিন আপনি যে এতক্ষণ বললেন যে ইএমআই চাপ, পরিবারের চাপ, নিশ্চয়ই, তারপরে এই যে প্রতিযোগিতার ইঁদুর দৌড়, এখন বলা হচ্ছে, আমরা এটা শুনি যে যাদের অটো আছে, সেই সিএনজির অটো, তাদের কম্পিটিশন হচ্ছে এখন সেই ব্লু অটোগুলোর সঙ্গে, যেগুলো ব্যাটারি চালিত অটো, তাদের সঙ্গে সেই অটোগুলো বাড়ছে, চাপ বাড়ছে। এখন একদিকে যেমন রাস্তাঘাটে যানজট বাড়ছে, ঠিক তেমনি যেমন আগরতলা শহর ব্লক হয়ে যাচ্ছে দিন দিন, ঠিক তেমনি ওনাদের রুটি রোজের উপর প্রশ্ন আসছে। এই চাপের মুখে পড়ে ওনারা বাজে ব্যবহার করছেন, আমরা সেটাও হয়তো মেনে নিচ্ছি, কিন্তু কতদিন, কিভাবে, এটার বিহিত কোথায়, কিভাবে সমাধান হবে? আপনারা কি দেখছেন? শুধু কি অভিযোগ করছেন? এই অভিযোগ বা শুধু মুকুব করে দিলেই তার সমাধান হয়ে যাবে? আমাদের থেকে অনেক বড় বড় রাজ্য আছে যাদের এখানে আরো আমাদের থেকে কয়েক গুণ বেশি অটো চলে, তাদের তো সেই সমস্যা দেখি না। তাদের তো সেখানেও আমরা অটোতে চলেছি। বহিরাজ্যে গিয়ে আমরা নিজেদের ভেহিকেল নিয়ে যাই না, নিজেদের পরিবহন নিয়ে আমরা যেতে পারি না। বহিরাজ্যে গিয়ে আমরা কখনো গাড়ি চড়ি, তো কখনো অটো চলি, কখনো বাসে উঠি, সেখানে তো অটোতে এরকম ব্যবহার আমাদের সঙ্গে হয় না। সেটা কেন আমাদের রাজ্যেই বা কেন হচ্ছে বিপ্লববাবু? দেখুন, সব থেকে বড় বিষয় হচ্ছে আমাদের রাজ্যটা ছোট্ট, এক নাম্বার। 2 নম্বর হচ্ছে আগরতলা শহরের যে ঝঞ্ঝাট, এই ঝঞ্ঝাট তো আছে নো ডাউট। রাস্তাঘাটও বর্তমান দুপাশে ড্রেন হওয়াতে, নতুন করে স্মার্ট সিটি হওয়াতে, কাজ সুন্দর করে একটা পরিবেশ রূপ রেখা তৈরি করছে সারা আগরতলা শহর স্মার্ট সিটি হিসাবে। তো সেই জায়গায় হয়তো রাস্তাঘাট বর্তমান খারাপ হয়েছে, সেইগুলো খুব তাড়াতাড়ি হয়তো রিপেয়ারিং করা হবে। তো বিষয়টা হচ্ছে, দেখুন, আগরতলা শহরের যানজট শুধু ওটু বললে হবে না। বললাম যে এই প্রবলেমগুলো আছে, যে শর্ট পারমিটগুলো, সেই পারমিটগুলো তারা বাঁচার তাগিদে শহরের ভেতরে আসছে। তো এগুলি তো কারণ আছে। আর দ্বিতীয়ত হচ্ছে এই কারণগুলো থেকে বাঁচতে গেলে আমি মনে করি, বা এই সমস্যাগুলো সমাধান করতে গেলে প্রশাসন, আধিকারিক, সরকারি প্রশাসনই আধিকারিক, আর হচ্ছে শ্রমিক রিপ্রেজেন্টেটিভ, সরকার, আমরা সবাই মিলে বসে যতক্ষণ এগুলো নিয়ে আলোচনা করে সমাধান না করা যাবে, এগুলো সমাধান হবে না। বিপ্লব, আমরা এখানে অটো যখন বলছি, অটো শ্রমিক যখন বলছি, এখানে আমরা কাদের মিন করছি? আমরা আগে জানতাম যে যারা কালো বা সবুজ, বা এখন সবুজে আছে, বা এই ধরনের যে কালারগুলো আছে, সিএনজি গাড়ি যেগুলো আছে, বা পেট্রোল, আগে যেগুলো পেট্রোলে চলতো, সেগুলো হচ্ছে অটো। ইভেন ব্যাটারি চালিত যারা আসছে সেগুলো হচ্ছে ই রিক্সা আমরা বলতাম। এখন আমরা দেখছি 3 চাকার অটো আছে ব্যাটারি চালিত, যেগুলো নীল কালারের, এবং যেগুলো আমরা রাস্তায় খুব জোরে চলতেও দেখি। এগুলোকে এদের স্পিড নিয়েও কিন্তু অনেক অভিযোগ আছে, কারণ আগরতলা শহরে একটা স্পিড লিমিট আছে, 3 চাকা কতটুকু স্পিডে চলতে পারে। কিন্তু ওদের দেখলে মনে হয় না, ওদের দেখলে মনে হয় প্রত্যেকেই বোধহয় একজন আইসিইউর পেশেন্ট নিয়ে ওনারা ছুটছেন, প্রত্যেকটা এক একটা অ্যাম্বুলেন্স বা এক একটা হয়তো পুলিশের গাড়ি, যারা এত জোরে ছুটতে পারে। এখন সেই গাড়িগুলো কি অটোর মধ্যে পড়ছে? সেগুলো কি পারমিটধারী অটো, নাকি তাদের কোনো পারমিট নেই, তারা শুধু বিভিন্ন অ্যাপের মাধ্যমে চলতে পারে? সব থেকে বড় ব্যাপার হচ্ছে ইলেকট্রিক অটোগুলো যেগুলো আমাদের শোরুম থেকে দেওয়া হচ্ছে, সেই শোরুমে কিভাবে দিচ্ছে না দিচ্ছে আমরাও হতবাক। কারণ হচ্ছে, তাকে পারমিট না দিয়ে, কোনো কিছু না দিয়ে, তাকে অটোমেটিক গাড়িগুলো দিয়ে দিচ্ছে তাকে পারমিট দেওয়া হবে বলে, এবং তার থেকে টাকা পয়সাও শোরুম নিয়ে নিচ্ছে। এরকম অনেকগুলো ঘটনা ঘটেছিল, আপনারা হয়তো চ্যানেলের মাধ্যমে দেখেছেন যে আমি পূর্ব থানায় আমি বাধ্য হয়েছি বাজাজ শোরুমের এগেইনস্টে কেস করতে। তো পরবর্তী সময় আইনিভাবে সেটা চলছে। কিন্তু এই যে সমস্যাটা, এটা যতদিন আগরতলা শহর, শহরের উপর বিশেষ করে এএমসি এলাকায় যতদিন গাড়ি দেওয়া বন্ধ না হবে, এই যানজট সমস্যার সমাধান হবে। তাহলে তাদের কি কোনো পারমিটের প্রয়োজন হয় না? এই যে এই ব্লু কালারের যে অটোগুলো, যেগুলো অটো, যাদের ব্যাটারি চালিত অটোগুলো, তাদের কি কোনো পারমিট? তাদের পারমিট হয় না, তাদের শুধু এএমসি এরিয়া আর এএমসির বাইরে এইটুকুনি শুধু এরিয়ার। তাহলে যারা সিএনজি অটো চালাচ্ছেন, তারা আগামী দিনে তাহলে আর কেন সিএনজি অটো কিনবেন? তারা তো তাহলে ওই অটো কিনবে, তাদেরও কোনো পারমিটের কোনো বালাই? এখন দিন দিন যেভাবে ইলেকট্রিক অটো বেরিয়ে আসছে এবং ইনকাম সোর্স তাদের যেভাবে বৃদ্ধি পাচ্ছে, অটো শ্রমিকদের আজকে সত্যি বলতে আমার দ্বিধাবোধ নেই, তারা অর্থনৈতিক দিন দিন ক্ষতিগ্রস্ত হচ্ছে। আগে পরে সিএনজি অটো ধীরে ধীরে কমে যাবে, এটুকুনি দায়িত্ব নিয়ে বলতে। তাহলে তো এই বিশৃঙ্খলা তো বাড়তেই থাকবে, তাহলে তা বাড়তেই থাকবে। এটা প্রশাসনিক স্তর ছাড়া
আলোচনা ছাড়া এবং কড়া ইনিশিয়েটিভ ছাড়া সমাধান হবে না। ওকে, বাবুবাবু, আমরা আরেকটা বিষয় নিয়ে একটু আপনাদের কাছে জানতে চাইবো। আমরা যখন পার্কিং এর কথা বলি, পার্কিং আমি অবশ্যই আমার গাড়িটা পার্ক করবো, এবং আপনারা যেহেতু পরিবহন, আপনারা অন্যদের নেবেন, 4 জন বা 3 জন প্যাসেঞ্জার নিয়ে যাবেন, আপনারা প্যাসেঞ্জারের যেখানে সুবিধা সেখানে দাঁড়াবেন, এবং সেটা অবশ্যই কোনো বাজার বা কোনো স্ট্যান্ড এটা হবে, এটা তো নির্ঘাত। কিন্তু শহরের প্রধান মোটর স্ট্যান্ড, বটতলা, জিবি বাজার বা ব্যস্ততম রাস্তায় যত্রতত্র অটো পার্কিং করে যে জ্যাম সৃষ্টি করা এবং ট্রাফিক আইন অমান্য করা, এটা কি করতেই হবে? এটা কি আপনাদের পেটের তাগিদে আপনারা সেটা করছেন? কিন্তু ধরুন আমরা যখন জিবি বাজারে যাই, আমরা দেখি একটা প্রধান রেফারেল হাসপাতাল, রাজ্যের একমাত্র প্রধান রেফারেল হাসপাতাল, প্রধান, সেখানে ইমার্জেন্সি গেটের সামনে বাঁ দিক থেকে অনেকগুলো অটো দাঁড়িয়ে থাকে। এটা স্ট্যান্ড ছিল, এই স্ট্যান্ডটাকে একসময় সরানো হয়েছে, তো তারপরে আমরা দেখি দাঁড়িয়ে থাকে। তারপর আমরা দেখি জিবি বাজারে যেখান থেকে আপ ওঠে 79 টিলা বা ডন বস্কোর দিকে যাওয়ার যে আপটা, সেখানটার রাস্তার মধ্যে অনেকগুলো অটো একসঙ্গে দাঁড়িয়ে থাকে স্ট্যান্ডের মধ্যে। এখন আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে ট্রাফিক পার্কিং করে, অটো পার্কিং করে জ্যাম করাটা, সৃষ্টি করাটা, এতে কি আপনাদের ব্যবসা কি সত্যিই বাড়ে, মানুষের হয়রানি করে? না না না, এতে করে ব্যবসা বাড়ে এটা ঠিক না। আমি তো আসলে জিবির দিকেরই অটো আমার, আমি জিবির দিকেই চালাই। আচ্ছা, জিবি বাজার দেখছি সবসময় জাম থাকে, আসলে জিবি বাজার সবসময় জাম থাকে। আমি প্রশাসনের দিক দিয়েও একটা বিষয়ে আপনার আলোচনা করি, শুধু জিবি বাজার আমি দেখছি একজন ট্রাফিক জিবি বাজার নিয়ন্ত্রণ করতেছে। আপনাদের ফাইন করলে বা আপনাদের বকাঝকা করলে তাহলে আপনারা? না না না, এটা বিষয় না। বিষয়টা হচ্ছে এখানে ধরেন অন্য পারমিটের অটো ওই জিবি বাজার মধ্যে আয়ে, অন্য দিকের অটো যেটা প্রশাসন, যেটা সরকার আর যেটা প্রশাসনিক দিক দিয়ে দেখবো, এটা এখন আমরা নিজেরাও অনেক সময় দেখুন লাগে কোনো সময় যে জিবি একটা ব্যস্ততম রোড, জিবি হসপিটাল সবচেয়ে বড় ত্রিপুরা রাজ্যের বৃহত্তম হসপিটাল, মানুষের বহু দূর দূরান্ত থেকে জিবি বাজার আয়, সেটা আসলে জামের মধ্যে পড়ে। তো কিছু সংখ্যক অটো যেগুলি বটতলার দিক থেকে আয়ে একদম জিবি ইমার্জেন্সি যে গেটটা, এই গেটটার মধ্যে অটোটি পার্কিং করে রাখে, এটাও ঠিক না। আমি এটা অটো শ্রমিক ভাইদেরও জানাইতেছি, এটাও ঠিক না। এটাও অন্তত নিজের মধ্যে দায়িত্ব নেন, সবাই নিজের মধ্যে দায়িত্ব নিলে এটা সঠিক হইব। ওকে, আমরা শুধু, আপনি যেহেতু জিবি বাজারের কথাই আমরা উঠালাম বা আপনি উত্থাপন করলেন, জিবি বাজারে কটা স্ট্যান্ড আছে, অটো স্ট্যান্ড কটা আছে? জিবি বাজার তো আমরা শুধু একটা স্ট্যান্ড আছে জিবি হইতে বণিক্য চৌমনি, পাশাপাশি ওইদিকে আছে জিবি হইতে মোটর স্ট্যান্ড, জিবি হইতে নাগরজোলা, জিবি হইতে আমরা আরামের চৌমনি। টোটাল 8টা থেকে 9টা স্ট্যান্ড আছে। না না না, 8টা না, 4টা। জিবি থেকে বণিক্য চৌমনি আছে, জিবি থেকে রাবার বোর্ড আছে, এদিক থেকে আপনার জিবি থেকে চন্দ্রপুর আছে, জিবি থেকে মোটর স্ট্যান্ড আছে, 4টে এখানে হয়ে গেল। জিবি থেকে নাগরজোলা আছে, জিবি থেকে ইন্দ্রনগর হয়ে মোটর স্ট্যান্ড আছে, জিবি থেকে অভয়নগর হয়ে মোটর স্ট্যান্ড আছে, এই ধরনের অনেকগুলো অটো স্ট্যান্ড আছে। এখন প্রশ্ন হচ্ছে, জিবি থেকে রেলওয়ে স্টেশন আছে, জিবি থেকে নাগরজোলা পর্যন্ত যায়, এই ধরনের অটো আছে। জিবি থেকে যেগুলো বিদ্রুকর্তা চৌমুনি হয়ে যায় বা আরএমএস চৌমুনি হয়ে বটতলা যায়, এমন অটো আছে। জিবি থেকে শঙ্কর চৌমুনি হয়ে যেগুলো বটতলা যায়, এমন অটো আছে। এবার এখন আমার প্রশ্নটা অন্য জায়গায়। আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা যখন শুধু আগরতলা শহরে বা জিবি বাজার যখন ধরছি, একটা আপনি বললেন ব্যস্ততম হাসপাতাল, প্রধান হাসপাতাল, এখানেও যদি আমরা এই ধরনের যদি বিশৃঙ্খলা দেখি, এর দায় কি প্রশাসন কি কনস্ট্যান্ট আপনাদের পেছনে লেগে থাকতে হবে? সংগঠন কি প্রতিদিন আপনাদের সেমিনার করে বা মিটিং করে বোঝাতে হবে? এটা কি অটো যারা চালকরা, অটো শ্রমিকরা, ওরা বোঝেন না যে আমাকে স্ট্যান্ড করে দেওয়া হয়েছে 79 টিলার যে নতুন মার্কেটটা করা হয়েছে সেখানে জায়গা করে দেওয়া হয়েছে, আমাকে বলা হয়েছে একটা দুটো করে অটো যখন এখানে ফাঁকা হবে এখানে আসবে। আমরা বিভিন্ন বড় শহরে, আমরা শুধু যদি বিপ্লববাবু কলকাতায় যদি যাই, আপনি কলকাতায় দেখবেন বিভিন্ন অটোর পার্কিং এর জায়গা থাকে আলাদা, প্যাসেঞ্জার লাইন ধরে দাঁড়িয়ে থাকে, কিউ ধরে, অটোগুলো আসছে, প্যাসেঞ্জার প্রথম 4 জন 3 জন বসছে, চলে যাচ্ছে অটো, আরেকটা অটো আসছে, চলে যাচ্ছে। আমরা কেন এখানে করতে পারি না? আমাদের কেন বাজারের মধ্যেই করতে হয়? বাজারেই কেন অটো সামনের সিটে বসে পায়ের উপর পা তুলে ওই দিক থেকে অ্যাম্বুলেন্স আটকে যাচ্ছে, আমার খেয়াল নেই, এরকম করতে হয়? প্রথমত বিষয়টা হচ্ছে, আমাদের রাজ্যের সাথে ওয়েস্ট বেঙ্গলের তুলনা করলে আমাদের এখানে গাড়ির সংখ্যা বেশি, আচ্ছা, যাত্রী কম। জিবি আগে আরো বেশি জাম ছিল, প্রশাসনিক স্তর থেকে এটা নিয়ে একটা স্টেপ নেওয়া হয়েছে, সেখানে ট্রাফিক, স্মার্ট সিটি সব
সবাই মিলে আলোচনার মাধ্যমে জিবির যে অটো স্ট্যান্ডগুলো ছিল, যেখানে এক একটা স্ট্যান্ডের মধ্যে 70টা 80টা করে গাড়ি আছে, সেই স্ট্যান্ডগুলোতে একটা সিস্টেমেটিক করে দেওয়া হয়েছে। আচ্ছা, অটোগুলোকে সবগুলোকে উপরে, বিশেষ করে যেটা আমরা ওই উজয় অভয়নগরের দিকে যাওয়ার রাস্তাটা যেটা উপরে, এখানে অনেকগুলো অটো রাখা হয়, দূর দূরান্তের অটোগুলো রাখা হয়, দুটো তিনটে প্রত্যেকটা স্ট্যান্ড থেকে দুটো করে অটো আসার কথা দেওয়া হয়। তো এরকম ভাবে প্রত্যেকটা রোডে দুটো সে যাচ্ছে, আবার গাড়ি এসে ঢুকছে, দুটো যাচ্ছে গাড়ি এসে। এখন আগে থেকে অনেকটা আমি মনে করি ট্রাফিক সমস্যার সমাধান হয়েছে। আগামী দিন আরো দরকার আছে, সচেতনতা দরকার আছে, তবে রাস্তা বড় দরকার। না বিপ্লববাবু, এখানে আপনার সঙ্গে আমি একমত আসলে হতে পারলাম না। আসলে আপনি শুরুতেই বলছিলেন যে অনেক বড় রাজ্য পশ্চিমবঙ্গ, আমরা বোধহয় ছোট রাজ্য বলে অল্পতে আমরা সন্তুষ্ট হয়ে যাই, আর তার জন্য আমাদের সমস্যাগুলো বোধহয় সমাধান হয় না। তার জন্য আমরা বোধহয় একবার মিটার অটো, একবার পিঙ্ক অটো, অনেক কিছু করেও আমাদের সমাধান করতে পারছি না। বিপ্লববাবু, আপনার কাছে আমার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে অনেকেই মনে করেন, বিশেষজ্ঞরা মনে করেন যে অটো শ্রমিকরা ওনারা দিনের চাপে, আপনি নিজেও বলছিলেন যে বিভিন্ন চাপে আছে, চাপে থেকে তারা এই ধরনের ব্যবহার করেন, বা রাস্তায় ট্রাফিক পুলিশের তাদের উপর একটা জুলুম চলে, তার জন্য ওনারা হয়তো এই ক্ষোভটা উগরে দেন প্যাসেঞ্জারের উপর। সংগঠনের আদৌ কি কোনো ভূমিকা আছে এই মুহূর্তে অটো শ্রমিকদের? কারণ সংগঠনের কোনো ভূমিকাই, মানে অনেকেই বলছেন যে কোনো ভূমিকা নেই, তাদের কোনো রাশ মানে হাতে নেই কোনো সংগঠনের। এটা কতটা ঠিক? যেটা অনেকেই বলছেন যে আগে ছিল, কিন্তু এখন কোন সংগঠনের কোনো রাশি নেই, শুধু চাঁদা আদায় ছাড়া আর সংগঠন কিছুই করছে। সব থেকে বড় বিষয় হচ্ছে, দেখুন, যখন এই রাজ্যে বিগত সরকারের কথা বলছি 25 বছর ছিল, তাদের নিজস্ব উইংস ছিল সিআইটিও, তাদের নিজস্ব উইংস ছিল সমন্বয় সরকারি কর্মচারী। আমাদের রাজ্যে গত 8.5 বছর ধরে এই রাজ্যে রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর বিজেপি তার নিজস্ব কোনো শ্রমিক সংগঠন নেই, তার নিজস্ব কোনো সরকারি কর্মচারী সংগঠন নেই। আমরা যারাই পরিচালিত হই বা যাই হই, আমাদের সব থেকে বড় যেটা আমাদের আরএসএস এর মাধ্যমে আমরা পরিচালিত হই। এখন বিষয় হচ্ছে, এই রাজ্যে বিভিন্নভাবে শ্রমিকরা বিভিন্নভাবে বিভক্ত হয়ে আছে, সংগঠন বিভিন্নভাবে বিভক্ত হয়ে আছে। সেটা বলা আমি অস্বীকার করতে পারি না, বা এটা আমি বাস্তবটা মাটিতে থেকে বাস্তব কথাই বলতে হবে। আজকে কথাটা বলে গেলাম, কালকে আরেক রকম হবে, সেরকম কথা আমি বলিও না। মূল সমস্যাটা কি তাহলে সেখানটাই হচ্ছে? আমি আপনাকে বলি, বিভক্ত। এবার দেখা যাচ্ছে এক একটা সংগঠন, এক একটা স্ট্যান্ড বা এক একটা সংগঠন এক এক রকম পরিচালনা করছে, যার ফলে এখানে নিজেদের মধ্যে একটা ব্যতিক্রম হয়ে আছে, পার্থক্য হয়ে আছে। আমি মনে করি এটা প্রশাসনিক স্তর থেকে যদি একবার ইনিশিয়েটিভ নেয়, সবটা সংগঠনকে একটা জায়গায় করে যদি পরিচালনা করে, আমার মনে হয় এই সমস্যাটা সমাধান করা যাবে। সমস্যা তো আছে, অস্বীকার করার কোনো জায়গা নেই। সেই সমস্যাগুলো সমাধান করতে গেলে বসতে হবে, টেবিলে আলোচনা করতে হবে, এবং আলোচনার মাধ্যমেই করতে হবে। কারণ এই রাজ্যটা আমাদের, দেখুন, আমরা অটো শ্রমিক বলুন, যে কোনো শ্রমিক বলুন, সে যেমন পেট বাঁচার তাগিদে যেরকম রাস্তায় নেমে কাজ করছে, আবার শহরটা কিন্তু তার পরিবারও। সে এরকম নয় যে একজন অটো শ্রমিক সে কারোর সাথে কোনো রকমের দুর্ব্যবহার করছে, কি করছে, তারও ছেলে মেয়ে কিন্তু রাস্তায় চলছে। যার সঙ্গে দুর্ব্যবহার করছে উনিও কিন্তু পেটের দায়ে রাস্তায় বেরিয়ে অটোতে উঠেছেন। একদম একদম, সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই, সেটাই বলতে হবে। কারণ ওনার অটোতে একজন ডাক্তার যেমন ওঠেন, একজন নার্স যেমন ওঠেন, একজন দৈনিক হাজিরার শ্রমিকও কিন্তু ওঠেন। একদম। তো বিষয়টা হচ্ছে, দেখুন, আমি আপনাকে স্পষ্ট ভাষায় আমি জানিয়ে দিই, আমাদের রাজ্যের বর্তমান শ্রমিকদের মধ্যে একটা বিভক্ত সমস্যা আছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। সেটা করতে গেলে প্রশাসনিক স্তর থেকে উদ্যোগ নিতে হবে, একটা উদ্যোগের মাধ্যমে সেটাকে সমাধান করে। না, এখানে তো তার জন্য তো বলছি যে অনেকেই তো মনে করছেন যে দৈনন্দিন এই যে, আমার জায়গায় অন্য কেউ হলে হয়তো কথাটা পালিয়ে যেত, অন্যভাবে কথা বলতো, কিন্তু আমি বাস্তবটা সেটা স্বীকার করলেন। কারণ বাস্তবের মাটিতে থাকি, বাস্তব নিয়ে কাজ করি, উচিত কথা বলতে দ্বিধাবোধ করি না। কে কি ভাববে, কে কি বলবে জানি না। শ্রমিক সত্তা, আমি যেমন শ্রমিক রিপ্রেজেন্টেটিভ হিসেবে যেহেতু কাজ করি, শ্রমিকদের হয়ে কথা বলাটা আমার, এটাই আমার কর্তব্য। বিপ্লববাবু, তাহলে একটা কঠিন প্রশ্ন এখানে আপনাকে করতেই হচ্ছে যে আপনি যখন বললেন যে এভাবে বিভক্ত হয়ে শ্রমিকরা তাহলে যদি সবাই নিজেদের মতো করে চলতে শুরু করে, একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়, যেটা আমার রাজ্যের জন্য খারাপ। তাহলে এখন শ্রমিক সংগঠনগুলো কি কেবল ভোটের রাজনীতির স্বার্থে এবং নিজেদের রাজনৈতিক ফায়দা তুলতেই অটো চালকদের ব্যবহার করছেন, নাকি চালকদের জীবনমান উন্নয়নে তাদের কোনো আসলে বাস্তবসম্মত মানে একটা দীর্ঘমেয়াদী প্রকল্প কিছু বা ব্লুপ্রিন্ট কিছু আছে এখন?
না, ভোটের বাক্সে শ্রমিকরা কোনো বিভক্ত বা শ্রমিকদের কোনো স্বার্থ বিষয় নেই। বিষয়টা হচ্ছে এই রাজ্যের শ্রমিকরা অভিভাবকহীন, অস্বীকার করার কোনো জায়গা নেই। এই রাজ্যের শ্রমিকদের স্বার্থে যখনই কোনো কাজ হয়, কোনো কিছু হয়, একটা দপ্তর থেকে, যে দপ্তরেই ধরুন যে শ্রমিক সংগঠনটা পড়ছে, করার আগে যে শ্রমিক রিপ্রেজেন্টেটিভ যারা আছে তাদের সাথে বসে আলোচনা করে যে কোনো একটা কাজ করা, সেটা হচ্ছে না এই রাজ্যে গত 8.5 বছর ধরে, যার ফলে এই সমস্যাগুলো সৃষ্টি হয়ে আছে। আমি আপনার স্টুডিওতে, দপ্তর কি তাহলে আপনাদের কোনো কথাই শুনছে না আপনি বলছেন? দপ্তর শুনছে না, দপ্তর কোনো কিছুতে আমাদেরকে ডাকে না। না ডাকলে আমি, দেখুন আমি একটা কথা বলি, একজন আইএস অফিসার, একজন আইএস আইপিএস অফিসার, তারা নো ডাউট উচ্চশিক্ষিত, কিন্তু প্র্যাকটিক্যাল মাটিতে থেকে যে সমস্যাটা, গ্রাউন্ডে যে সমস্যাটা, যেটা শ্রমিক বলতে পারবে বা শ্রমিক রিপ্রেজেন্টেটিভ বলতে পারবে, ওনারা কিন্তু সেটা বলতে পারবে না। যখন একটা সিদ্ধান্ত নিচ্ছে, তখন যখন অফিসে বসে তারা সিদ্ধান্তটা নিচ্ছে, সেই সিদ্ধান্তটা যদি শ্রমিক রিপ্রেজেন্টেটিভদেরকে ডেকে বা কয়েকজন শ্রমিক ডেকে আলোচনার মাধ্যমে সেই জিনিসটা করা হয়, আমার মনে হয় এই জায়গাটাতে সমস্যার সমাধান হয়ে যাবে, যার ফলে একটা সমস্যার সৃষ্টি হচ্ছে। এটা অস্বীকার করার তো কোনো জায়গা নেই, বিভ্রান্ত শ্রমিকরা এখনো। ওকে, এখন দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে বা যেহেতু পেট্রোল সিএনজির দাম বেড়েছে, এখন সেই জায়গায় দাঁড়িয়ে ভাড়া বৃদ্ধির কথা আমরা অনেক অভিযোগ পাচ্ছি যে অনেকেই চেষ্টা করছেন, অনেক অটো শ্রমিকরা চেষ্টা করছেন যে হয়তো এমনিভাবে বলে বা অনেক সময় টাইমের হেরফের হয়ে যাওয়া বা একটু পারমিটের থেকে রুটটা থেকে একটু এদিক সেদিক হলেই একটু বেশি টাকা প্যাসেঞ্জার থেকে নিয়ে নেওয়া। এটা নিয়ে, এই যে ভাড়া বৃদ্ধি নিয়ে আপনাদের কোনো কথা হয়েছে দপ্তরের সাথে? না, ভাড়া বৃদ্ধি নিয়ে কোনো কথা হয়নি, তার কারণ আছে। দেখুন, এখানে অন্যান্য রাজ্যে আপনি মনে করুন পশ্চিমবাংলা, দেখবেন পেছনে 3 জন, সামনে 1 জন নিয়ে চালাচ্ছে। আমাদের রাজ্যে কিন্তু 3 জন বলতে 3 জন। এবার যে 4 জন তুলছে, আইন ভঙ্গ করছে, সে ধরা পড়লে ফাইন হচ্ছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যারা মেনে, প্রশাসনকে মেনে, আইন মেনে যারা চালায়, তারা কিন্তু 3 জন নিয়েই চালায়। এবার দেখুন, যে হারে দ্রব্যমূল্য বৃদ্ধি, পাশাপাশি সময়ে সময়ে তেলের দামও বৃদ্ধি হচ্ছে, কয়েকদিনের মধ্যে গ্যাসের দাম 3-4 বার বৃদ্ধি হয়েছে, সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই। সিএনজি বৃদ্ধি হয়েছে, তো সেই জায়গায় তো শ্রমিকরা তো তাদের একটা দাবি থাকবে, তাদের ভাড়াটা একটু বৃদ্ধি করার। তো এখন অবধি এই বিষয়ে, আর এখন এটাও ঠিক, এই রাজ্যে আজকে অবধি ভাড়ার জন্য রাষ্ট্রবাদী সরকারের কাছে আমাদের যেতে হয়নি, ওনারাই সময় সময় বৃদ্ধি করিয়েছে ভাড়া। তো সেই ক্ষেত্রে এখন আমরা একটা প্রতিনিধি, আমরা অলরেডি এই নিয়ে আলোচনা চলছে, আমরা হয়তো কিছুদিনের মধ্যে, আজ গতকালকে পরিবহন দপ্তরে একটা মিটিং ছিল, সেখানে ডেকেছিল একটা বিষয়ে, পিএম রাহাত নিয়ে একটা আলোচনা হয়েছিল, একটা যোজনা বা স্কিম, তো সেটা নিয়ে আলোচনা হয়েছিল। সেখানে আমি আধিকারিকদের নানা সমস্যার নানা বিষয় উল্লেখ করেছি, বলেছি। তো ওনারা আমাকে অনুরোধ করেছে যে আপনি লিখিতভাবে সেই সমস্যাগুলো দিন, আমরা খুব তাড়াতাড়ি সেটা নিয়ে মাননীয় পরিবহন মন্ত্রীর সাথে কথা বলে সেটা করবো। কিন্তু আমি আপনাদের এইটুকুনি বলতে পারি, পরিবহনের ব্যাপারে আমাদের মাননীয় পরিবহন মন্ত্রী, উনি খুব পজিটিভ, কিন্তু ওনার সাথে আমাদের যে সাক্ষাৎটা যেটা হওয়ার দরকার, ওনার সাথে যেখানে মাননীয় মন্ত্রী, আধিকারিক দপ্তরের এবং শ্রমিক রিপ্রেজেন্টেটিভ, সেটা জজের সংগঠন আছে, সবাই মিলে যদি আমরা একটু বসতে পারি, আলোচনা করতে পারি, আমার মনে হয় আগরতলা শহরের সমস্যা অনেকগুলো সমাধান হবে। এবং এই বিষয়ে আমরা অলরেডি চিঠি লিখবো, কালকে কথা হয়েছে, আগামী 1 সপ্তাহের মধ্যে আশা করি মাননীয় মন্ত্রীর সাথে আমরা একটা সাক্ষাতের সময় চাইব এবং সেইভাবে সমাধান করার একটা চেষ্টা করা হবে। ওকে, অবশ্যই আমরা সমাধানের পথ কিছু খুঁজে বের করতে পারেন কিনা আপনারা, এবং আপনি যেটা বলছিলেন আন্তরিক, মন্ত্রী আন্তরিক, এবং মন্ত্রী যে জিনিসটা চাইছেন এবং উনি হয়তো নিজেও চাইছেন, রাজ্যে অ্যাটলিস্ট রাজ্যের যে প্রবেশদ্বার, এয়ারপোর্টে যেটা হচ্ছে বা রেলওয়ে স্টেশনে যেটা হচ্ছে, সেটা থেকে যেন প্যাসেঞ্জাররা রেহাই পায়, সেই উদ্যোগটা মন্ত্রী অনেক আগেই নিয়েছেন এবং সেটা যেন বাস্তবের মাটিতে প্রতিফলিত হয়, আর সেটা আমরাও দেখতে পাই। বাবুবাবু, অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে, শেষ প্রশ্ন আপনার কাছে। হাতে গোনা কিছু চালকের যে এই যে উগ্র বা উদ্ধত্যপূর্ণ আচরণের কারণে গোটা অটো শ্রমিক সমাজ আজ কলুষিত হচ্ছে, আপনি শুধু এখন এই যে ধরুন, আমরা যেহেতু এয়ারপোর্টের ঘটনাটা হয়েছে এবং একটা ঘটনা হয়ে গেছে, যেটা সমাজ মাধ্যমে, সামাজিক মাধ্যমে বা গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে, তার জন্য মনে হবে আমি এই ঘটনাটাই উল্লেখ করছি। প্রতিনিয়ত হচ্ছে, আমরা কিন্তু বারবার একটাই কথা বলছি যে প্রতিনিয়ত হচ্ছে, এমন এমন ঘটনা হচ্ছে যেগুলো হয়তো আর ওর পাশে যে কোনো প্যাসেঞ্জার থাকলে উনি দেখছেন, আর বাকি আর কোনো সাক্ষী নেই, বাকি সিসিটিভিতে ধরা পড়ছে না। একজন বয়স্ক মহিলাকে একটা ছেঁড়া 10 টাকার নোট দেওয়া হয়েছে বলে
ছেঁড়াও নয়, ফাটা বা কোনো এমন কিছুই নয়, এটা ময়লার নোট, নেব না, এটা পাল্টে দিন, বাড়ি থেকে নিয়ে আসুন, এই ধরনের অপমানজনক কথাবার্তা, মহিলাকে নামিয়ে সেখানে প্রায় অলমোস্ট মেরে দেয়, এরকমও ঘটনা। তো এখন এইগুলো একটা মানে হাতে গোনা কয়েকজন চালকের এই উগ্র উদ্ধতপূর্ণ আচরণের কারণে গোটা অটো শ্রমিক সমাজটাই তো কলুষিত হচ্ছে। তো এই বদনাম ঘোচাতে এবং নিজেদের পেশার মর্যাদা রক্ষা করতে আপনারা চালকরা নিজেরা ঐক্যবদ্ধ হয়ে কোনো অভ্যন্তরীণ শুদ্ধি অভিযান চালাতে পারবেন কিনা, নাকি আপনারাও বিভক্ত হতে হতে এমনটাই গেছেন যে ও করলে আমিও করব, এই জায়গায় আছেন? না না, বিষয়টা ওইরকম না, বিষয়টা ওইরকম না। এটা আমি তো কইছি, সবাই তো আর এক না, সবাই তো আর এক না, এটা হাতে গোনা কয়েকজন যেটা কইতাছে যারা করছে তাদেরকে শুদ্ধি করার জন্য কোন রকম পদক্ষেপ আপনারা নিতে আমরা পারবেন? যেহেতু আমরা যারা যে স্ট্যান্ডার্ডের দায়িত্বে আছে তারা নজরে যদি ওইসব বিষয়টি আয়ে আমরা স্টেপ নিই, আমরা সঙ্গে সঙ্গে ওই বিষয়টি স্টেপ নিই বা এটা আমরা স্টেপ নেওয়ার চেষ্টাও করি। আরেকটা দিক, কোন অটোর বিরুদ্ধে যদি কোনো অটো বা অটো চালক বা অটো শ্রমিক ভাইয়ের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে কারোর কোনো লাইনে, যে রাস্তায় চলতে চলতে অনেক কিছু সমস্যা হতে পারে, কোথায় অভিযোগ জানাবো? এই তো যারা লাইনের দায়িত্বে আছে এখনো তো সংগঠন, যাই হোক আমরা তো একটা সংগঠনের মধ্যে আছি, অক্ষণ মজদুর মনিটরিং সেল একটা সংগঠনের মধ্যে আছি, বা কোনো কোনো জায়গা বিএমএস এর মধ্যেও আছে। তো প্রত্যেক লাইনেরই মানে একটা সেক্রেটারি, প্রেসিডেন্ট, লাইন সভাপতি, প্যাসেঞ্জারের সমস্যা হইব, লাইনের সভাপতি কে আছে, এবং আইসে আমার কাছে অনেক কমপ্লেন বা আমিও এটি সমাধান করছি। তো বিষয়টা হচ্ছে আমার পুরো বিষয়টা দেখতে হইব। ভুল কিছু সংখ্যক অটো শ্রমিক, এটা একদম রাইট, এটা আমি একদম সবার সামনে কইতেছি, কিছু যেটি আইতেছি এটা আমরা একদম ভুল, কিছু সময় অটো শ্রমিকের ভুল। আরেকটা বিষয় আপনি একটা লক্ষ্য করতে হবে যে আমার আগরতলা শহরের মধ্যে আমার দরকার ধরেন 500 গাড়ি বা 5000 গাড়ি, ও যদি আপনি 50,000 গাড়ি দিয়ে দেন, আমি দপ্তরের কাছে কইতেছি বিষয়টা, তাহলে দেখেন এটা যানজট, এই যে জি বাজার, আমরা ট্রাফিক ভবন কিছুদিন আগেও ট্রাফিক ইয়ে করছে যে আমরা সবাই ডাকছিল, সব লাইনের প্রেসিডেন্ট যারা আছে সবাই ডাকে একটা মিটিং করছিল যে আগরতলা যানজট সমাধানের লাগে কি করা। আমরা ওইখানে গেছিলাম। আসলে দপ্তর এই বিষয়টা নিয়ে দেখতে হবে যে পারমিট, এখন ধরেন মিটার অটো বা অনেকগুলি অটো আছে ব্লু ছাড়া, একদম গোলাপি রং ছাড়াও আগরতলা শহরের মধ্যে চলতেছে। আগরতলা শহরের পারমিট বদ্ধ আজকে 2006 বা আরো আগে, আরো 2-3 বছর আগে থেকে শহরের পারমিট বদ্ধ, কিন্তু দপ্তর কি কইরা এই শহরের মধ্যে পারমিট দিতেছে, এটি কিন্তু একটা বিষয়, এটা দেখতে হইব যে পরিবহন দপ্তরে যারা আছেন আপনি ওখানে দেখতেন যান যে আগরতলা শহরের মধ্যে 2006 এর আগে বা 2005 এর আগে কয়টা অটো, কিছু অটো আছিল, ওই সময় থেকে পারমিট বন্ধ। কিন্তু এখন আগরতলা শহরের মধ্যে ব্যাটারি চালিত অটো কি করে মানে একদম গোলাপি কালার হয়ে আগরতলা শহর যানজট জাম করতেছে। পাশাপাশি অন্য দিকের গাড়িও যারা বিপ্লবদা হয়ে গেছে যে পেটের দাগিতে পারমিট মানুষ লুয়ে লাইতেছে, অটো 5,000-10,000 টাকা দিয়া ব্যাটারি চালিত অটো লুয়ে লাইতেছে, লইয়া আর্থিক দুর্বল পেটের দাগিতে আগরতলা শহরে চলতেছে। এইসব কারণ নিয়েও একটু দেখতে হবে সবাই, একটু সবাই এটাতে সবাই যৌথভাবে যদি না দেখে তাহলে হয়তো সরকার যেভাবে দেখতে হবে, দপ্তরও ওইভাবে, আমরাও সঙ্গে রাখা সেরা এটি, আমরা বলতে আমি আমার যারা আছে নেতৃত্ববৃন্দ তারাও রাখতে হইব, রাখা এটি সমাধানের রাস্তা খুঁজতে হইব। ওকে, বিপ্লববাবু, সমস্যার কোনো সমাধান আছে বলে আপনি মনে করেন বর্তমান এই প্রেক্ষিতে দাঁড়িয়ে? আমি আজকে আপনাদের এই অন ক্যামেরায় আজকের এই টক শোতে যারা দেখছেন বা পরে দেখবেন, এই রাজ্যের প্রত্যেকটি অটো শ্রমিকের কাছে শ্রমিক রিপ্রেজেন্টেটিভ হিসাবে আমি মনে করি আপনাদের যে সমস্যার যে প্রবলেম, সেই সমস্যা প্রবলেমগুলো সমাধান অত্যন্ত প্রয়োজন। এই রাজ্যের যে ঘটনাগুলো ঘটছে যার জন্য আজকে টক শোতে আমাদের এসছি এবং সেই বিষয় নিয়ে আলোচনা হয়েছে, এবং এই আলোচনার কিন্তু অনেকগুলো উত্তর আমরা দিতে পারিনি, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু বিষয়টা হচ্ছে আজকে কেন উত্তরটা দিতে পারছি না, কি কারণে দিতে পারছি না, অটোদের নানা সমস্যা, নানা প্রবলেম, তার জন্য প্রয়োজন শ্রমিকদের, বিশেষ করে অটো শ্রমিকদের ঐক্যবদ্ধ। কারণ আপনারা যতক্ষণ ঐক্যবদ্ধ না হবেন আপনাদের সমস্যার সমাধান হবে না। যে যেভাবে চলছেন, যেভাবে চালাচ্ছেন সেটা ঠিক নয়। আমি মনে করি আমরা একটা প্রত্যেকেই একটা সিস্টেমের মধ্যে চলা প্রয়োজন, তাহলে আমাদের রাজ্যের ভালো হবে এবং মানুষ সাথে আমাদের ব্যবহার সবসময় সঠিক রাখা। কারণ আমরা বিশ্বাস করি যে আপনার আমার ব্যবহার হচ্ছে আমার পরিচয়, এই কথাটা মাথায় রাখতে হবে। এবং যারা এরকম অটোর প্যাসেঞ্জারের সাথে দুর্ব্যবহার করেন, আইনি জটিলতা তো দেখেছেন,
রিসেন্ট দুজন কি করেছেন, দুজন আইনগত যে সমস্যায় পড়েছেন দেখেছেন। তাই সাবধান, আপনারা আপনাদের তরফ থেকে পজিটিভ থাকবেন। কাস্টমার অনেক রকমের থাকে, আপনারা সেটা ম্যানেজ করে নিয়ে তাদেরকে নিয়ে চলা, সেটাই হচ্ছে আপনার কাজ, কারণ এটা দিয়ে আপনার পরিবার পরিচালনা করেন। আশা করি আজকের আপনার এই টকশোর মাধ্যমে আমার যারা অটো শ্রমিক ভাইরা আছেন বার্তাটা আপনাদের এই চ্যানেলের মাধ্যমে পেয়েছে, এবং আগামী দিন আপনারা ঐক্যবদ্ধ হন আপনাদের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য। অসংখ্য ধন্যবাদ বিপ্লব বাবু সঙ্গে থাকার জন্য। আর বাবু আপনাকে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। দর্শক বন্ধুরা, ত্রিপুরায় অটো চালক ও যাত্রীদের এই দীর্ঘদিনের সংঘাত নিরসনে কেবল একে অপরকে কাঠগড়ায় তুললে কিন্তু চলবে না। প্রয়োজন পারস্পরিক শ্রদ্ধাবোধ ও কঠোর প্রশাসনিক নজরদারি। প্রশাসনকে বুঝতে হবে যারা অটো শ্রমিক তাদের যন্ত্রণাটা ঠিক কোথায়। বিশৃঙ্খলা সৃষ্টি হবার আগেই ছোট সমস্যাগুলোকে মিটিয়ে দিতে হবে, সমাধান করে ফেলতে হবে, এবং সেটা চেষ্টা করতে হবে আন্তরিকভাবে। ইংরেজিতে একটা প্রবাদ রয়েছে, এ স্টিচ ইন টাইম সেভস 9। সময় মতো একটা সেলাই করলে 9টা সেলাই বেঁচে যায়, আর না হলে কিন্তু কাপড়টা অনেকটা ছিঁড়ে যায়, তখন 10টা সেলাই প্রয়োজন হয়। তো একদিকে চালকদের আইনি সুরক্ষা, ন্যায্য পারমিট এবং জীবিকার সংকটের যৌক্তিক সমাধান করতে হবে, অন্যদিকে শ্রমিক সংগঠনগুলোকে দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে চালকদের শৃঙ্খলা ও শিষ্টাচার নিশ্চিত করতে হবে। এটা কিন্তু একটা বাস্তব কথা। চালক ও যাত্রী উভয়পক্ষেই মুদ্রার এপিঠ আর ওপিঠ। তাই সচেতন নাগরিক সমাজ, প্রশাসন ও শ্রমিক সংগঠনগুলির ত্রিমুখী সদিচ্ছাই পারে আগরতলার রাজপথ থেকে অহেতুক হেনস্থা ও নৈরাজ্যের কালো মেঘ দূর করে একটা সুস্থ, নিরাপদ ও আস্থার গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে। আর সেটা অদূর ভবিষ্যতে সম্ভব হয় কিনা তার সময় বলবে। সঙ্গে থাকুন আর সব গুরুত্বপূর্ণ খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।